স্বাগত সবাইকে। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আগামী ৬ জুন সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। চলমান অর্থনৈতিক বাস্তবতা এবং নানা চ্যালেঞ্জের মধ্যে আগামী অর্থ বছরের বাজেটের আকার ছাড়াচ্ছে ৮ লাখ কোটি টাকা। দর্শক, আজ আমরা এসব চ্যালেঞ্জ এবং বাজেট নিয়ে আলোচনা করব। জন্য আমাদের সাথে এই স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকে। আমরা শুরুতেই একটু রাজস্ব খাতের আলোচনায় যেতে চাই। তো রাজস্ব খাত নিয়ে আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির একটি আলোচনা ছিল। তো আমরা সেই আলোচনা বা সিপিডির প্রোগ্রামের প্রতিবেদনটা শুরুতে আমরা একটু দেখে নিব। সরকারের আয় ব্যয়ের হিসেব মেলাতে বাজেটে এনবিআরকে রাজস্ব আদায়ের একটি বড় লক্ষ্যমাত্রা দেয় সরকার, কিন্তু বছর শেষে সেই লক্ষ্যমাত্রা অধরাই থেকে যায়। ফলে সরকারকে তার খরচ মেটাতে হয় ঋণ করে। ইন্টারেস্ট গ্রুপ কিন্তু বাধা দিতে থাকে এবং সেই রাজস্ব খাতের আলোচনায় সিপিডি জানায়, নানা রকম কর থেকে সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজস্ব আহরণ করতে না পারায় সরকারকে এখন ঋণ করে ঋণ পরিশোধ করতে হচ্ছে। রেভিনিউ এক্সপেন্ডিচারে যে আমাদের ইন্টারেস্টটাই কেবলমাত্র দেখাই, আমাদের প্রিন্সিপালটা দেখাই না। প্রিন্সিপালটা দেখালে সেখানে ইনফ্যাক্ট সেটার থেকে বেরিয়ে আসবে যে আমরা ঋণ নিয়ে ঋণের পরিষেবা করছি। সিপিডি আরও বলছে, করদাতাদের হয়রানি বন্ধের পাশাপাশি রুখতে হবে দুর্নীতি। এজন্য আধুনিকায়নকে এগিয়ে নেয়ার পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে বন্ধ করতে হবে কর ফাঁকি এবং অর্থ পাচার। রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয়, তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। তবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়াতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সরকার। পলিটিক্যাল উইল কিন্তু আছে, না থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আমি এখানে এতক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠানে বসে থাকতাম না। কর ব্যবস্থায় অটোমেশনের পাশাপাশি করের আওতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে হতাশা জানান। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের করের টাকা ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। জি, আমরা রিপোর্টটি দেখলাম। শামস মাহমুদ, আপনিও আজকের আলোচনাটিতে ছিলেন এবং আপনি সেখানে হয়রানির কথা বলছিলেন আর কি। তো আমরা যেটি দেখছি যে আসলে বড় বাজেট বাস্তবায়নের জন্য তো আসলে রাজস্ব আয়টাও আমাদেরকে বাড়াতে হবে। তো এই তাগিদটাও দীর্ঘদিনের এবং আইএমএফ এর ঋণের শর্তেও একটা যে এনবিআর এর সংস্কার আধুনিকায়নের কিছু বিষয় চলে আসে। তো সংস্কার এবং আধুনিকায়ন হলে তো সেই হয়রানির জায়গাটা অনেকখানি কমে যাওয়ার কথা। মানে আপনাদের মতামত কি আসলে ব্যবসায়ীদের, মানে এটা হচ্ছে না কেন বা কত দূর হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে শুরুতেই আজকে আপনি ছিলেন, কভার করেছেন স্টোরিটা। হ্যাঁ, ওখানে কিন্তু একটা ডিসকাশনে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট চলে আসছে যে আমরা এখন বাংলাদেশে কথা বলছি অটোমেশন নিয়ে, কিভাবে অটোমেশন করব। যেখানে আমাদের পাশের যে দেশগুলো ওনারা কিন্তু এআইতে চলে গেছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে দ্যাট ডিকটেটিং যে কোন জায়গায় পসিবলি একটা ধরেন মানে আপনার ট্রেড ফ্রড যেটা বলে থাকি হয়ে যাচ্ছে, ধরেন ট্যাক্স ইভেশন হচ্ছে, এআই ওটা বের করছে। তো অটোমেশন যখন বাংলাদেশে বলছি, আমাদের এখানে কিন্তু আমরা অনেকগুলো উদ্যোগ দেখেছি এনবিআরের অটোমেশন করার। কিন্তু সমস্যা যেখানে হচ্ছে, আপনি ধরেন আপনার ইমেল চেক করবেন, হ্যাঁ, আপনার ক্রেডেনশিয়ালস দিয়ে আপনি ঢুকলেন আপনার ইমেল চেক করার জন্য, জিমেলে ঢুকলেন, ঢুকে এখন যে মেইলটা আপনি দেখতে চাচ্ছেন ওটা ক্লিক করে যদি একটা ওটিপি আসে, বলে যে এই ওটিপি নিয়ে ওইটা ডেস্কে যাও, হ্যাঁ, তখন ডেস্ক প্রিন্ট করে তোমার ইমেলটা তোমাকে দিবে, তখন তুমি পড়তে পারবা। এই জিনিসটা আমাদের হচ্ছে যে পয়েন্ট এ থেকে পয়েন্ট জেড
ফুললি যেখানে আমি অনলাইন সব ফাইলিং করব, সব কিছু করব, এটা আমরা করতে পারছি না। আমার কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে একজন ব্যক্তির সামনে আমার হাজির হতে লাগছে একটা কোনো কিছু নেওয়ার জন্য। ধরেন একটা ওটিপি হোক, একটা কাগজ হোক, একটা ছাড়পত্র হোক, কিছু একটা না কিছু নিতে লাগবে। তখনই যেটা হয় যে ওখানে আমরা সবাই জানি যে ধরেন যাই কিছু করতে যায় একটা মানে একটা ট্যাক্স রিটার্ন জমার থেকে রিফান্ড মানে যাই আছে, তখন একটা আন্ডারহ্যান্ড একটা ডিলিং হয়। তো যখন এই ডিলিংটা হয়, যে এখানে যেটা হচ্ছে যে টাকাটা তো সরকারের কাছে যাচ্ছে না, তো ওখানেই তো একটা দের ইজ আ বিগ ইয়ে। তারপর ধরেন ভ্যাটের আমি আমদানি করছি, হ্যাঁ, ধরেন ভ্যাটের একটা কোয়েশ্চেন চলে আসলো। এখন তারপরে ইম্পোর্ট ট্যাক্সের বেলা একটা জিনিস চলে আসলো, একটা ট্যাক্স আরোপ করা হলো যে এই এইচএস কোডে এটা আমার ট্যাক্স আসবে। এখন ওখানে যদি এই ম্যানুয়াল একটা প্রসেস থেকে যায়, তখন ধরেন যে কর্মকর্তা অথবা যে অসৎ যিনি ব্যবসায়ী আছেন, ওনারা দুজন মিলে বলেছে এই এইচএস কোড না দিয়ে অন্য এইচএস কোডে দেন, তাহলে আমার ট্যাক্স একটু কম আসবে। একটা এক্সাম্পল বলতে পারি, যেমন আপনার এলাচি যেটা বলি, হ্যাঁ, এলাচি কিন্তু দুই রকমের হয়, একটা ফর মেডিসিনাল পারপাস, একটা আমরা যেটা স্পাইস হিসাবে যখন ইউজ করি খাওয়ার জন্য। যখন আপনি মেডিসিনাল পারপাসে আসবেন, এটা ট্যাক্স কিন্তু কম, কিন্তু খাওয়ার জন্য যখন আসবেন তখন কিন্তু 12%-এর উপরে ট্যাক্স, আর মেডিসিনাল আই থিঙ্ক ইজ 3% না সামথিং। মানে ব্যবসায়ীরাও আবার এই সুযোগটা নেয় কি নেয়, বিকজ ওই স্কোপটা ক্রিয়েট হচ্ছে। আমার যদি ফুল অটোমেশন থাকতো, আমার তো এই স্কোপটা যেটা ক্রিয়েট হচ্ছে এটাই তো আসতো না আমার। এখন আমরা যারা মেজরিটি যারা ব্যবসায়ী, আমি তো মানে দাবি করতে পারি না, ধরেন আমি চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, আমি এটাও বলবো না যে বাংলাদেশের সবাই সৎ ব্যবসায়ী। যেমন সব মানুষ সৎ হয় না, কিছু অসৎ মানুষ থাকে, কিন্তু ওদের কারণে ঢালাওভাবে যখন সবাই সাফার করছে, এই হয়রানি, মানে আমরা যখন হয়রানির কথা বলি, এটা কিন্তু গুটি কয়েক মানুষের জন্য মানে ঢালাওভাবে সবাইকে আমরা মানে কালেকটিভভাবে সাফার করছে। তো এই জিনিসটা বন্ধ করতে লাগবে। তো অটোমেশন কিন্তু ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, হ্যাঁ, কারণ আমরা এনবিআরকে অনেক কিছু বলতে পারি, কিন্তু জিনিস হলো যে আমাদেরও ট্যাক্স যে দিতে লাগবে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভিতর থেকে আসতে লাগবে। আর আজকে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ইন্ডিয়াতে জিএসটি যেটা আছে, ওটা যখন ওরা দিয়েছিল তখন কিন্তু ওখানে অনেক হিউ অ্যান্ড ক্রাই হয়েছিল, সবাই চিলাচিলি করেছিল, পাবলিক মানে মানুষ থেকে শুরু করে ব্যবসা সবাই। কিন্তু এখন যেমন আমি গত বছর একটা কনফারেন্সে গেলাম, দেখলাম যে হোটেলের যে বিল যেটা যখন নিচ্ছে, তখন সবাই কোম্পানির জিএসটি যেটা আইডেন্টিফিকেশন নাম্বার, ওটা দিয়ে সার্টিফিকেটগুলো নিচ্ছে, কারণ ওরা জানে যে ওটা যখন কোম্পানিতে সাবমিট করা হবে, এক্সপেন্স দেখানো হবে, তখন কিন্তু ওটা রিফান্ড পাবে। তো এখানেও কিন্তু জিনিসটা আছে যে বাংলাদেশেও আমাদের পলিসিতে কিন্তু আছে, রিফান্ডের কথা আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা রিফান্ডগুলো পাই না। মানে আধুনিকায়নটা মানে আরো খুব বেশি মানে কার্যকর হচ্ছে না, এবং এর মধ্যে অনেক ধরনের জটিলতা থেকে যাচ্ছে। আপনার কাছে আবার আসবো একটু, ডক্টর এম আবু ইউসুফ। মানে আজকে এনবিআর এর একজন সাবেক চেয়ারম্যান এই অনুষ্ঠানে বলছিলেন যে এ পর্যন্ত অন্তত পক্ষে 25 বারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে আধুনিকায়নের, বা এই ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে। মানে আপনার কাছে কি মনে হয় যে কোনো মানে একটা নির্দিষ্ট সময় পরে যখন এই প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই কাজটা ওই পর্যন্ত স্টপ হয়ে যাচ্ছে, মানে এই আধুনিকায়নে আমরা আসলে যেতে পারছি না কেন? রাজস্ব খাতে আসলে সমস্যাটা কি? জি, ধন্যবাদ। আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের কথা বলছি, ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, তো সেখানে আমাদের এগুলো আমরা কেন বলছি? এগুলো বলছি আমাদের গ্লোবাল যে আছে, যে আমরা যে গ্লোবাল পার্টনারশিপ, আমাদের যারা কম্পিটিটর আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, যুগের প্রয়োজনে আপনাকে স্মার্ট হতে হচ্ছে, আপনাকে ডিজিটাল, কিন্তু সেই প্র্যাকটিসটা আমাদের সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে না। যেমন আপনি দেখেন, এই যে আমাদের কোভিডের সময় যে ভ্যাকসিন দেয়া থেকে আরম্ভ করে দেখেন, একটা অটোমেশন, বা আপনার কিন্তু কারো কাছে যেতে হয় নাই, আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে আপনি সেন্টারে গিয়ে আপনি সদিচ্ছা যদি থাকে, সেটার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল উইল। এই পলিটিক্যাল উইল যদি থাকে, পলিটিক্যাল উইলের সাথে পলিটিক্যাল ইকোনমির কিন্তু একটা সম্পর্ক আছে। তো উপর থেকে যদি এই জায়গাটা আসে, তাহলে কিন্তু অবশ্যই অটোমেশনের বিষয়টা, যেমন আপনি মনে করেন এই যে বিআরটি এর, আপনি যখনই কোনো ফিটনেস বা কোনো কিছু আপনি নবায়ন করতে যাবেন, তখন কিন্তু আপনার এই যে ইনকাম ট্যাক্সটা আপনার কারো কাছে যেতে হচ্ছে না, ওই ইনকাম ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্ট সরাসরি কিন্তু পেয়ে যাচ্ছে। অটোমেশনের সুবিধা কিন্তু যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বেস্ট প্র্যাকটিস কিন্তু আছে। তো সেই জায়গায় আপনি দেখেন এখন এই যে
প্রায় 80%-এর মতো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, সেগুলো G2P, যেটা একদম সরাসরি পার্সনের কাছে আপনার চলে যাচ্ছে। কারো কাছে কিন্তু যেতে হচ্ছে না তাকে ওই টাকাটার জন্য, আগে যেমন ম্যানুয়ালি নিতে হচ্ছে। এখন এই অটোমেশনের সুবিধা কিন্তু আমরা জানি, কিন্তু এই অটোমেশন যদি করা যায় তাহলে আপনি কেন বাংলাদেশের মতো দেশে আপনার ট্যাক্স জিডিপি রেশিও 8%-এর মতো থাকবে, যেখানে নেপালের হচ্ছে 18% বা ইন্ডিয়ার হচ্ছে এরকম 20%-এর মতো, সেখানে আমরা ওই 8%-এর মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছি। অন্যদিকে আমরা প্ল্যান ডকুমেন্টে যেমন 85-year প্ল্যানেও বলা হচ্ছে এটাকে প্রত্যেক বছর 0.5% করে বেড়ে এটা 12-13%-এ যাবে, কিন্তু সেই জায়গায় আমরা যাচ্ছি না কেন? সিপিডির একটা প্রজেকশন কিন্তু আজকে দিয়েছে যে পুরোপুরি ডিজিটালাইজেশন হলে 2030 সাল নাগাদ 20 লাখ কোটি টাকা রাজস্ব সম্ভব। আমাদের যে রেশিওটা 16%-এর বেশি হবে। এক্সিস্টিং যে সিনারিও আছে সেই জায়গার মধ্যেই কিন্তু সম্ভব, কিন্তু সেই অটোমেশনটা করার জন্য যেই ধরনের সংস্কার দরকার, এই সংস্কার তো IMF বলার দরকার নাই। IMF এর বাইরে আমরা নিজেরাও তো জানি যে এখানে কোন জায়গায় সংস্কার করলে কতটুকু আসবে। কেন আমাদের দেশের মতো এত একটা $460 বিলিয়ন অর্থনীতি, সেখানে মাত্র 35 লাখ লোক আপনার বা 40 লাখ লোক আপনার রিটার্ন দিবে, আর এর মধ্যে অর্ধেকই হচ্ছে প্রায় গভর্নমেন্ট, প্রায় 15-16 লাখই হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। তার মানে হচ্ছে এই যে কর দেওয়ার সংস্কৃতি, যেটা শামস ভাই বললেন যে মানুষ নিজে থেকে কর দিতে হবে, এটা দুটো দিক আছে। কিন্তু আরেকটা দিক হলো আমি এই যে পাবলিক সার্ভিস যেগুলো আছে, উনি একজন ব্যবসায়ী, উনি তো অবশ্যই কর দিবে, কিন্তু উনি আবার যদি সেই রিটার্নটা পায়, ওনার যেই এনাবলিং বিজনেস এনভায়রনমেন্টের জন্য যেই পলিসি সাপোর্ট থেকে আরম্ভ করে যে সার্ভিসটা পাওয়া দরকার, সেই সার্ভিসটা যদি পায় তাহলে কিন্তু উনি অবশ্যই দিবে। উন্নত দেশগুলোতে আমরা তো দেখছি মানুষ কিভাবে তারা দিতে চায়, আবার তারা কিন্তু সেই সার্ভিসটাও পায়। এখন আমরা শুধু দিতে চাই, অথবা আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে যারা কর দিচ্ছে আপনি শুধু তাদের উপরই প্রেশারটা দিচ্ছেন, কিন্তু আমরা শুনেই আসছি যে ট্যাক্স নেট বাড়ানো হবে, কিন্তু ট্যাক্স নেট কিন্তু সেই হারে কিন্তু বাড়ছে না। কারণ কিন্তু এনবিআর এর তথ্য মতে সাম্প্রতিক সময়ে TIN বা রিটার্নের সংখ্যা কিন্তু বাড়ছে। ডক্টর আবু ইউসুফ, আপনি বলছিলেন করের আওতা নিয়ে। এনবিআর এর তথ্য মতে 1 কোটি ETIN-ধারী সংখ্যা। বিশেষ করে আমরা যেটি জানি যে 40টির বেশি সেবার জন্য ETIN-টাকে বাধ্যতামূলক করা হওয়ার পর থেকেই এই ETIN-এর সংখ্যা বেড়েছে, কিন্তু 42 লাখের মতো হচ্ছে রিটার্ন দিচ্ছেন আর কি এখন পর্যন্ত। তো মানে এই উদ্যোগগুলো আসলে করের আওতা বৃদ্ধিতে কতটা কার্যকর হচ্ছে বা নতুন কি করণীয় আছে? না, অবশ্যই এই যে আপনার সংখ্যাটা যে বাড়ছে তাতে অবশ্যই এটা একটা ইতিবাচক। তবে একটা জিনিসও দেখতে হবে যে একসময় কিন্তু 2009-10 সালে আমাদের 1,10,000 কোটি টাকা ছিল টোটাল বাজেট। তাহলে এই এনবিআরই তো আপনার এই যে এখন এত বড় বাজেট হচ্ছে, হয়তো আমাদের ঘাটতি বাজেট যেটুকু হচ্ছে, কিন্তু এনবিআরের যে টার্গেট, হয়তো টার্গেট ফুলফিল হচ্ছে না, কিন্তু তারা যে আদায় করছে সেই আদায়টা তো অনেক গুণ বাড়ছে, এই এনবিআরই তো করতেছে। কিন্তু এটা আরও বেশি পরিমাণে বাড়ানো সম্ভব যদি আমরা ঠিকমতো অটোমেশন এবং সংস্কার যদি করতে পারি, যেটা শামস ভাই বলছিলেন এখানে আসার আগেই, যে আসলে এনবিআরের সাথে, এনবিআরের অফিসিয়ালসদের সাথে ট্যাক্স পেয়ার্সদের আসলে কোনো বিশেষ মানে কারণ ছাড়া আসলে দেখা হওয়ারও কোনো এমন সিস্টেম করতে হবে যে প্রত্যেকটা জিনিস অটোমেশনের মাধ্যমেই হবে। তাহলে আপনার এই যে হিউম্যান ইন্টারাকশান থাকে বা এখানে অন্য কোনো ধরনের একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কোনো ধরনের সুবিধা নেবে, সেই সুবিধা যাতে না নিতে পারে, এটাই একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনি দেখেন এই আমরা আমাদের এই যে রেভিনিউটা, এটি কিন্তু এখনও ইনডিরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখেন আমাদের প্রায় 65% হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, আর ডিরেক্ট ট্যাক্স হচ্ছে 35%। এখন আপনি উন্নত দেশগুলা বা অন্যান্য দেশে যদি দেখেন, এটার কিন্তু উল্টাটা, অর্থাৎ আপনার ডিরেক্ট ট্যাক্স এরকম 65-70% আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে আপনার তাহলে সেটা করলে কি হবে, সেটা যদি আমরা করতে পারি তাহলে এটা করতে পারবো আমরা ট্যাক্স নেট বাড়িয়ে। এখন যেটা করা হচ্ছে, যারা ট্যাক্স দিচ্ছে আপনি করের হার না বাড়িয়ে যদি ট্যাক্স নেটটা আমরা বাড়তে পারি, তো সেই বাড়ার ক্ষেত্রে যেটি দরকার, অনেক সময় এনবিআর বলে যে আমাদের লোকবল নাই, অথবা যেই উপজেলা পর্যন্ত যদি আমরা এটাকে এক্সপান্ড করতে যাই যেই ধরনের, তাহলে এই
জায়গাগুলোও কিন্তু আপনি যত বেশি অটোমেশন যদি করেন তাহলে কিন্তু লোকবলও কিন্তু আপনার ওইভাবে কিন্তু দরকার পড়ে না, যদি আপনি সেইভাবে অটোমেশন করতে পারেন। তাহলে এই যে সংস্কারের জায়গাটা, এই সংস্কারের জায়গাটা যদি করতে হয়, আপনি দেখেন এখানে যে সরকারের যে ইন্টারনাল রিসোর্স ডিভিশন যেটা, আবার এনবিআর এর চেয়ারম্যান কিন্তু একই মানুষ। তাই এখানে কিন্তু একজন হচ্ছে পলিসি নিবে, আরেকজন হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট করবে। কিন্তু একই প্রতিষ্ঠান যদি বা একই ব্যক্তি যদি প্রতিষ্ঠানেরও মানে আপনার পলিসিরও প্রধান আবার ইমপ্লিমেন্টেশনের প্রধান, তাহলে কিন্তু এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কিন্তু একটা সুযোগ থাকে। আপনি যদি সংস্কার করতে হয় তাহলে কিন্তু অনেক দিক থেকে এটাকে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু আপনার সংস্কারটা করতে হবে। সেগুলো যদি করা যায়, আমি মনে করি যে এখানে কিন্তু আমাদের এখন যে এনবিআর-এর যে রেভিনিউ মোবিলাইজেশন, এটা কিন্তু অনেক গুণ আমাদের এই এক্সিস্টিং এই ট্যাক্স পেয়ার্সের ট্যাক্স নেট যদি আমরা বাড়াতে পারি, অনেক গুণ আকারে কিন্তু আমাদের এটা বাড়ানো সম্ভব। আপনি ফিসক্যাল স্পেস যদি না বাড়াতে পারেন তাহলে আপনি এডুকেশনে বেশি খরচ করতে পারবেন না, হেলথে বেশি খরচ করতে পারবেন না, সোশ্যাল সেফটি নেটে খরচের সক্ষমতাটাও কমে যাবে আসলে। জি, শামস মাহমুদ, সামনে বাজেট তো, মানে এই যে মানে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে করের চাপ, মানে যদি এখনকার যে অবস্থা চলতি অর্থ বছরে যদি মূল্যায়ন করেন এবং সামনের দিনে আসলে সেই মূল্যায়নের আলোকে প্রত্যাশাটা কেমন আপনাদের? এটা বলার আগে জাস্ট এনবিআর নেমে একটা কথা বলতে চাই। ওটা হলো যে আজকে সিপিটিতে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে যে আপনার প্রতি 100 টাকা আহরণে আপনার এনবিআর খরচ করছে 32 টাকা, 25 পয়সা, 32 পয়সা। হ্যাঁ, আর এটা ইউ ক্যান ইনক্রিজ ফার্দার 100 টাকা 25 পয়সা ইনভেস্টমেন্ট। সো এর থেকে ভালো রিটার্ন কিন্তু অটোমেশন শোজ দ্য ওয়ে, যে আপনি অটোমেশন করলে এর থেকে ভালোভাবে কিন্তু আর কোনো ওয়ে নেই সরকারের এই রাজস্ব আহরণ করার জন্য। আর বাজেট নিয়ে যেটা বললাম, বাজেটে দেখেন, বাজেটে আপনি কর্পোরেট ট্যাক্স আমার 0 করে দেন, কোনো অসুবিধা নেই। বাট আমি এআইটি দিয়ে ওই 1% এআইটি দিয়ে টাকা আমি যদি রিফান্ড না পাই, ইট ডাজন্ট অ্যাড আপ। আপনি যতই আমাকে কর্পোরেট ট্যাক্স যতই মানে 0 করলেও যা, 25% করলেও যা, 20% করলেও একই কথা। কারণ এখন যেটা হয়ে গেছে যে আমাদের কিন্তু যে ইনসেন্টিভগুলো পেতাম আমরা, এগুলো যেমন এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আস্তে আস্তে আমাদের কাট ডাউন করা হচ্ছে। তারপর আমাদের এনার্জি প্রাইস বেড়ে গেছে। হ্যাঁ, প্রাইস বাড়ানোর সময় বলা হয়েছিল আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই দেওয়া হবে, যেটা আমরা পাচ্ছি না। পানির দাম বেড়ে গেছে। ইপিজেডের মধ্যে যে ফ্যাক্টরিগুলো আছে আমরা 45 টাকা পার কিউবিক মিটার করে পানির জন্য দিচ্ছি, যেটা ইপিজেডের বাইরে হলো 2 টাকা করে। হ্যাঁ, তো আমার কিন্তু কস্ট বেড়েছে। ব্যাংকের 9% থেকে 14% ইন্টারেস্ট রেট হয়ে গেছে। আর এর উপর আরও যে চ্যালেঞ্জ যেটা সামনে আসবে, মানে আপনি বাজেটে অনেক কিছু করতে পারেন, বাট দ্য রিয়ালিটি অফ দ্য ইয়েস, ব্যবসায়ী হিসাবে আমি যেটা বলবো যে যেখানে 2 দিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় একটা কথা বলেছে যে ওনাদের কস্ট অফ ফান্ড ব্যাংকের 6%, 6% ইন্টারেস্টে ওই ফান্ডগুলো আনা হচ্ছে। এখানে সেভিংসের ধরুন ডিপোজিট যেগুলো আছে এইসব, প্লাস কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকে, হ্যাঁ, সব মিলে ধরুন কস্ট অফ ফান্ড ইজ 6%। এখন 14% করা হয়েছে, উনি বলছে 14%-এর বেশি বাড়াবে না। এখন কথা হলো ব্যাংকের ঠিক আছে ওভারহেড এক্সপেন্স আছে 2%, 3%, হ্যাঁ, ওখানে যারা মানে এমপ্লয়িজ আছে ওনাদের যে ফিক্সড অ্যাসেটস যেগুলো আছে এগুলো সব কিছু মিলে, কিন্তু বাকি যে 5% আছে এটা তো ট্রেড ফ্রড, মিসম্যানেজমেন্ট, এটার জন্য এই চার্জটা আরোপ করা হচ্ছে। এটা আমরা সাধারণ ব্যবসায়ীরা কেন দিব? সাধারণ জনগণ কেন, বাংলাদেশের সাধারণ জনগণ কেন এই টাকাটা দিবে? তো এই কোয়েশ্চেনগুলো নিডস টু বি আনসার্ড। সো আপনি বাজেটে তো এটার কোনো রিফ্লেকশন নাই। আপনি সোশ্যাল স্পেন্ডিং যে করবেন, টাকাটা কোত্থেকে আসবে? ট্যাক্স জাস্টিস বলে একটা জিনিস আছে। যারা ধরেন এই স্যার যে কথাটা বললো যে এই কিছু সংখ্যক যারা কর দেয় এনাদেরকে আপনি স্কুইজ করে এই টাকাটা বের করবেন। হ্যাঁ, তারপর ধরেন এখন ডিভ্যালুয়েশন হয়েছে, ডিভ্যালুয়েশন হওয়ার পরে আপনার ইনডাইরেক্ট যে ট্যাক্স যেটা বিকজ অফ দ্য ডিভ্যালুয়েশন আপনার এটা বেড়ে যাবে। তো এইটা ছাড়া তো আর আপনি কিছু করছেন না। হ্যাঁ, যে এক্সট্রা যে টাকাটা আসবে এখানে আপনি সোশ্যাল স্পেন্ডিংয়ে বলছেন, সোশ্যাল স্পেন্ডিংও কিন্তু সোশ্যাল সেফটি নেটেরও ওখানে একটা দিয়ে যাচ্ছেন কোয়েশ্চেন মার্কস। আমরা যে কষ্ট করে টাকাগুলো নিচ্ছেন আমার থেকে, আপনি একদিকে আপনার নিজেদের যে স্ট্যাটিস্টিক্স যারা দেয় ওনারা বলছে যে আপনার 22% মানুষ এই সেফটি নেটের আন্ডারে আছে, কিন্তু সরকারের সব প্রজেক্টগুলো আপনি যদি অ্যানালাইসিস করেন 35% এটার মধ্যে চলে আসে। তো এই 15% যে এক্সট্রা
যাচ্ছে, টাকাটা কই যাচ্ছে তাহলে? মিসম্যানেজমেন্ট। কারণ কাকে টার্গেট করে কে নিচ্ছে এটার কোনো হদিস নেই। তো আপনি যদি বাজেটে এই টাইপের জিনিস আনেন, রিসোর্স মানে যে মিসইউজটা হচ্ছে, এইটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা সাধারণ ব্যবসায়ী হিসাবে এটা দেখতে চাই না। এবং ব্যবসার যে সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, যেমন এক্সচেঞ্জ রেট একটা হ্যাঁ, তারপর ধরেন আমাদের 40% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে কিন্তু এই ডিভ্যালুশনে। তো এইটার বাজেটে একটা প্রতিফলন দেখতে চাই আমরা। মানে কি ধরনের প্রতিফলন? যেমন অ্যাক্সেস টু আপনার লোয়ার ইন্টারেস্ট করে লং টার্ম ফাইন্যান্সিং, এটা এখন ইমিডিয়েট একটা জিনিস হয়ে গেছে। এটা কিন্তু লাগবে, কারণ আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করবো। এলডিসি গ্র্যাজুয়েশন করার সময় কিন্তু অনেকগুলো জিনিস সামনে আসবে, স্পেশালি এক্সপোর্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে এই যে কর ছাড়গুলো আস্তে আস্তে কমিয়ে আনা হবে, মানে সেই ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে যেই খাতগুলো জড়িত বা রপ্তানি খাতে যদি আমি বলি, মানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানে টিকে থাকাটার না দেখেন, কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? এখানে প্রাইভেট সেক্টরের একটা পয়েন্ট অফ ভিউ আপনাকে বলি। আমাদের সিভিল সার্ভিস, উই হ্যাভ ওয়ান অফ দ্য মানে বেস্ট সিভিল সার্ভিস আমি বলবো। আমাদের কনসিডারিং আমার পপুলেশন সাইজ, দে হ্যাভ এনশিওরড ফুড সিকিউরিটি ফর আস। হ্যাঁ, উই হ্যাভ টু গিভ দ্য ক্রেডিট ফর দ্যাট। কিন্তু আমাদের সিভিল সার্ভিস এতদিন ধরে মানে ওদেরকে এমনভাবে ট্রেনিং করা হয়েছে টু আস্ক ফর কনসেশনাল মানে ফাইন্যান্স, যে আমরা এলডিসি, আমরা গরিব, আমরা বেশি টাকা দিতে, বেশি ইন্টারেস্ট দিয়ে টাকা নিতে পারবো না। সুন্দর করে ওনারা ওয়াশিংটন ডিসিতে গিয়ে দেশ টু নেগোশিয়েট করে খুব কনসেশনাল, খুব কম ইন্টারেস্টে টাকাগুলো এনে কিন্তু এই যে ডেভেলপমেন্ট যেটা দেখছেন আপনি বাংলাদেশে, আমাদের 2009-এ আরএমজির ছিল 9 বিলিয়ন, ওখান থেকে আজকে 47 বিলিয়নে গেছে। এটা কিন্তু এই সরকারের জন্যে, এই বর্তমান প্রধানমন্ত্রীর আন্ডারেই কিন্তু আমরা এই জিনিসটা অর্জন করেছি। কিন্তু এই যে এলডিসি যে ট্রানজিশন যেটা হচ্ছে, এখন কিন্তু ওই মেন্টালিটি কাজ করবে না। এখন উই হ্যাভ টু আস্ক ফর ইনভেস্টমেন্ট। ওই ট্রানজিশনটা কিন্তু প্রাইভেট সেক্টর করছে, কিন্তু বিউরোক্রেসিতে আমরা দেখছি এটা করতে পারছে না। অ্যান্ড দিস হ্যাজ ব্রট আপ লট অফ চ্যালেঞ্জেস, যেটা আমাদের এখন মোকাবেলা করতে লাগবে। এখানে অনেক ডিসকানেক্ট দেখছি আমরা, সমন্বয়ের একটা অভাব হচ্ছে। কারণ আপনি যেখানে একদিকে বলছেন যে ন্যাশনাল গ্রিডে আপনি গ্রিন পাওয়ার এনার্জি সোর্স দিবেন, আবার অন্যদিকে আমরা দেখছি যে আপনি স্ট্যাম্প ডিউটি ওয়েভার দিচ্ছেন একটা কোল পাওয়ার প্ল্যান্টের উপর। তো এটা তো রিকনসাইল করছে না। হ্যাঁ, তো এই টাইপের জিনিস কিন্তু যখন আমরা দেখি, তখন কিন্তু দের ইজ আ কোয়েশ্চেন মার্ক যে মানে পলিসি ডিসিশনগুলো কি চিন্তা করে নেওয়া হচ্ছে। আর এলডিসি গ্র্যাজুয়েশনের কথা যদি বলেন, আপনি এলডিসি গ্র্যাজুয়েশন করলে আরএমজি সেক্টর 84 to 85% অফ দ্য ফরেন আর্নিংস বাংলাদেশের। হ্যাঁ, তো আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন তখন জিএসপি প্লাস নিয়ে আমরা কথা বলছি। জিএসপি প্লাসে কী আছে? ডাবল স্টেজ ট্রান্সফরমেশন। আপনি গার্মেন্টিং করবেন, কিন্তু ফ্যাব্রিকটা আপনার বানাতে লাগবে। অনলি দেন ইউ উইল বি এলিজিবল ফর ডিউটি ফ্রি ওয়েভার ইউতে। তো আপনি যদি ক্যাপটিভ পাওয়ার প্লান্ট এখনই বলেন যে ফেজ আউট করবেন, ইনভেস্টমেন্টটা কে করবে? কেউ ইনভেস্টমেন্ট করবে না, তখন কী হবে? তো এই কোয়েশ্চেনগুলো আপনি গ্রিড পাওয়ার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে, শি ইজ অ্যাবসলিউটলি রাইট। আগে ওটা করেন, পাওয়ার স্টেবিলাইজ করেন, ন্যাশনাল গ্রিড স্টেবিলাইজ করার পরে আপনি ফেজ আউট করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আপনি আগেই বলছেন যেটা ফেজ আউট করবেন উইদাউট গিভিং এনি সলিউশন, তখন কিন্তু এটা হবে না। তো ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে 29-এর পর কী করবো আমরা? এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের উত্তর দিতে লাগবে। অ্যান্ড এই বাজেট ইজ ইম্পর্টেন্ট, কারণ এই বাজেটে এইসব পলিসির রিফ্লেকশন থাকতে লাগবে। কারণ আজকে শুরু করলে আমরা একটা 5 থেকে 6 বছর লাগে, মানে 2 বছর তো লাগবে ধরেন ফ্যাক্টরি তৈরি করতে। পলিসি নিতেও ধরেন 2 বছর লাগতে পারে, ফ্যাক্টরি করতে 2 বছর লাগতে পারে। 2 বছরে আমরা টাকা রিকুপ করবো না ইনভেস্টমেন্টটা। ডক্টর আবু ইউসুফ, লক্ষ্যমাত্রা নিয়ে একটি কথা খুব হচ্ছে। এনবিআর চেয়ারম্যানও আজকে কিছুটা হতাশা জানিয়েছেন যে আয় ব্যয়ের হিসেব মেলানোর জন্য একটি বড় লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে এনবিআরকে, যে কারণে তারা হয়তো ইনোভেটিভ চিন্তা বা করের আওতা নিজেদের পরিকল্পনাগুলো সেভাবে কপ আপ করতে পারছে না এই বড় টার্গেটের পেছনে ছুটতে গিয়ে। তো চলতি অর্থ বছর যদি আমরা দেখি, 9 মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার থেকে 22,000 কোটি টাকা আমরা পিছিয়ে আছি। তো স্বাভাবিকভাবেই বছর শেষেও দেখা যাবে যে একটি বড় ঘাটতি। মানে এই জায়গাগুলোতে মানে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ আসলে কতটা জরুরি, এবং আগামী অর্থ বছরে আপনার পরামর্শ কি থাকবে? না, লক্ষ্যমাত্রা তো আমরা যেহেতু আমাদের ইকোনমি বড় হচ্ছে, লক্ষ্যমাত্রা আপনার থাকবেই, কারণ আমাকে রেভিনিউ মোবিলাইজ করতে হবে।
যে লক্ষ্যমাত্রার পাশাপাশি যে টাকাটা কিভাবে আসবে সেইটা আসার জন্য যে সংস্কারের কথা আমরা বলছি, সংস্কারের আসলে কোনো বিকল্প নাই। এই বাজেটে আমরা আশা করব এরকম এই সংস্কারের বাজেট যাতে হয়, অর্থাৎ সংস্কার নিয়ে কী ধরনের সংস্কার, সে ফর এক্সাম্পল আমি তো মনে হয় শামস ভাই নিশ্চয়ই একমত করবেন, গত 10 বছর ধরে অলমোস্ট শুনছি যে আমাদের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের কথা আমরা শুনছি ভ্যাট আদায়ের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আমরা পলিসি মেকারদেরকেও বলতে শুনি যে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সরকারের কোষাগারে ভ্যাটটা আসছে না। তাহলে এই যে ভ্যাট আদায়ের ক্ষেত্রে যে অটোমেশনের কথা আমরা শুনছি, যে আমরা এই গত 2 বছর আগেও কোনো একটা প্রোগ্রামে আমি এনবিআর এর চেয়ারম্যানকে বলতে শুনেছি যে 3 লাখ যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস এটাকে থার্ড পার্টির কাছে আউটসোর্সিং করে দেওয়া হবে যাতে এই ভ্যাটটা আদায় হয়। কিন্তু আসলে যেই ধরনের কথা আমরা শুনছি কিন্তু সেটা কিন্তু বাস্তবে তার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমরা দেখছি না। সুতরাং লক্ষ্যমাত্রার পাশাপাশি যদি ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে, কোথা থেকে আসবে, ট্যাক্স নেটটা যদি বাড়াতে হয় ট্যাক্স নেটটা কীভাবে বাড়বে, সে ফর এক্সাম্পল এই যে হোল্ডিং ট্যাক্সের কথা আমরা শুনি, যে ঢাকা বলেন বা বড় শহর চট্টগ্রামের কথা বলেন, যারা হোল্ডিং ট্যাক্স যে সংখ্যাগুলো আছে তারাও যদি মনে করেন তাদের নিশ্চয়ই 3 নাম্বার থাকার কথা, অথবা তারা যদি ট্যাক্স দেয় তাহলে এটা দেখবেন যে এখন যে ট্যাক্সদারির সংখ্যা যেটাই আছে, ট্যাক্স পেয়ার্সের সংখ্যা তার চেয়ে দেখবেন যে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আপনি কিভাবে নিয়ে আসবেন একটা আরেকটার সাথে এই যে ইন্টার অপারেবিলিটি, সেই জায়গাটা করতে হবে। আপনি সিটি কর্পোরেশনের সাথে এনবিআর এর একটা ইন্টার অপারেবিলিটি যেটা বিআরটি এর সাথে আছে, এইভাবে যদি আপনি হোলিস্টিক বা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেন তাহলে কিন্তু আপনার এই যে এক্সিস্টিং যে রেভিনিউ আছে এটাকে কিন্তু বাড়ানো সম্ভব। তো আমরা টার্গেটের পাশাপাশি অবশ্যই এনবিআরকে টার্গেট দিবে, যেহেতু এনবিআর এই দায়িত্বে আছে, কিন্তু তার পাশাপাশি তাকে যে ধরনের সহযোগিতা করার দরকার একটা এনবিআর এর পক্ষ থেকেও আসতে হবে, আরেকটা রাজনৈতিক যে সদিচ্ছার কথা আমরা বলি যে না ঠিক আছে সংস্কার করার জন্য যা যা করা দরকার, এবং আমরা যে স্মার্ট বাংলাদেশ বলছি, ডিজিটাল বাংলাদেশ বলছি, সেই অনুযায়ী যে অটোমেশনের আসলে কোনো বিকল্প নেই। আপনি দেখেন সেক্ষেত্রে একটা বিষয় সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে প্রকল্প নেওয়া হচ্ছে, এনবিআর প্রকল্প নিচ্ছে, এনবিআর এর কর্তারাও বলছেন যে আমরা আধুনিকায়নে যাচ্ছি, চেষ্টা করছি, তারাও তাগিদটার কথা তুলে ধরছেন, সেই ধরনের নীতিও সরকার নেওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? না সমস্যাটা কোথায় সেটা তো অবশ্যই আমরা তো অ্যাট দ্য এন্ড দেখতে চাইবো যে এটা আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। এখন ইমপ্লিমেন্ট কেন হচ্ছে না, তো সেই জায়গাটা তো নিশ্চয়ই সরকারের যারা নীতি নির্ধারণী আছেন তারা নিশ্চয়ই জানেন, এনবিআরও জানে। এখন এই যে 2 জায়গার যে সমন্বয়, এই সমন্বয়টা করতে হবে। সংস্কার কারা করবে? সেই সংস্কার তো আসলে আপনি যদি আজকে বাজেটের আগামী বাজেটে যদি ঘোষণা আসে যে এই সংস্কারগুলো করা হবে এবং নেক্সট বাজেট যখন আবার ঘোষণা করবে এই বাজেটে যেই কথাগুলো বলা হয়েছে সেটার ইমপ্লিমেন্টেশনের প্রগ্রেস কতটুকু হলো, কেন হলো না, কেন সংস্কার হচ্ছে না, তো সেই জায়গাগুলো তো নিশ্চয়ই আইডেন্টিফাই। আমরা জানি যে এই সবাই কিন্তু জানে যে কোথায় সংস্কার করা দরকার, কিভাবে সংস্কার করা দরকার, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। শামস মাহমুদ, একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে সরকার। তো সার্বিকভাবে আগামী অর্থ বছরের অবকাঠামো খাতের অনেক যে প্রকল্পে তাদের বরাদ্দের একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। তো সেক্ষেত্রে মানে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি অনেক মেগা প্রজেক্ট হয়েছে, বিশেষ করে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি যেই ইয়াগুলো ছিল, অবকাঠামোর যেই চাহিদাগুলো ছিল, বিশেষ করে আমি যদি বলি বন্দরের অবকাঠামো উন্নয়ন, মানে সেই জায়গা আসলে মানে বিনিয়োগ বান্ধব অবকাঠামোর পরিস্থিতিটা আসলে কতটা উন্নত হয়েছে সাম্প্রতিক সময়ে, বা সামনের দিনে কি করণীয়? এখানে একটা জিনিস আমি সরকারের সাধুবাদ দিতে চাই, ওটা হলো যে রিসেন্টলি লজিস্টিক্স পলিসি ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটা কিন্তু আমরা পেয়েছি। এটা আমাদের দীর্ঘদিনের একটা ছিল, দাবি ছিল। এখন এখানে যেটা করা হয়েছে যেটা ভালো, সবাই এটাতে উপকৃত হবে, যে ওয়্যার হাউজিং, সেন্ট্রাল ওয়্যার হাউজিং কনসেপ্টটা আমাদের ছিল না কিন্তু আগে, হ্যাঁ, এটা কিন্তু এখন অ্যালাউ করবে। তো এটাতে সুবিধাটা কি, ধরেন আমার 4-5টা ফ্যাক্টরি আছে, কিন্তু আমি একটা জায়গায় ওয়্যার হাউজিং করে ওখান থেকে সবগুলোতে ডিস্ট্রিবিউশন করতে পারবো। তো এসএমই ইন্ডাস্ট্রির জন্যও এটা কিন্তু লাভবান হবে, সবার জন্য। এটা লার্জ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোট যারা আছে
ওনারাও এটাতে উপকৃত হবে। তো এটার একটা পজিটিভ এফেক্ট হবে যে এখানে ধরেন নতুন মানে আমরা এক্সপেক্ট করছি যে এখানে ইন্ডাস্ট্রি এখন গড়ে উঠবে অনেকগুলো, এইটার অ্যাডভান্টেজ নিয়ে। আবার এটার অনেকগুলো সুবিধা আছে, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর এটার বড় একটা অ্যাডভান্টেজ নিতে পারবে, কারণ সেন্ট্রালি যেহেতু থাকবে আপনি ওখান থেকে ডিস্ট্রিবিউট করে ধরুন নর্থ বেঙ্গলে দিলেন, দিলেন, তো ইটস এ গুড থিং। একই সাথে আমরা বে টার্মিনালের দেখছি যে কিছুটা কাজ হচ্ছে, অ্যান্ড রিসেন্টলি আমরা দেখলাম যে আবুধাবি গ্রুপ আমাদের এক্সিস্টিং যে পোর্ট আছে ওটার অপারেশনস নেবে, তো আশা করি যে ওখানেও হবে। অ্যান্ড মেগা প্রজেক্টে দেখেন দুটা প্রজেক্ট যেটা দৃশ্যমান, যেটা আমরা এখন সবাই অ্যাপ্রিসিয়েট করছে, একটা হলো যে মেট্রো রেল, এটা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ ছিল, অ্যান্ড আশা করি সরকার এই টাইপের পজিটিভ, যেটাতে সবাই সাধারণ জনগণ যেটার মানে বেনিফিশিয়ারি হবে, এই টাইপের উদ্যোগগুলো যাতে ওনারা নেয়। আর একই সাথে এক্সপ্রেসওয়ে, যদিও এখন ওখানে ট্রাফিক ওরকম যে পরিমাণ আমরা আশা করছিলাম হচ্ছে না, কিন্তু এটা কিন্তু লং রানে আপনি যে দীর্ঘমেয়াদী চিন্তা করেন, ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকার কথা চিন্তা করেন, দেন দিজ আর দ্য পজিটিভ স্টেপস। পুরোটা চালু হলে হয়তো হবে। তো এইরকম যদি মানে উইদিন টাইম, যেমন আমাদের এয়ারপোর্ট যেটা করেছে এটা কিন্তু উইদিন টাইম ফ্রেমের মধ্যে হয়েছে, এইগুলো কিন্তু আমরা সাধুবাদ জানাই। আমরা চাই যে এরকম প্রজেক্ট যাতে আরও আসে। ইভেন পদ্মা ব্রিজও যদি আপনি বলেন, অনেক কথা বলতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাউথ বেঙ্গলের লোকদের যে লাভ হয়েছে, ওখানে যেমন এখন আমরা চিন্তা করছি যে ওখানে যেন ইকোনমিক জোন, একটা ডেডিকেটেড জোন করা যাবে, হ্যাঁ, মংলা পোর্টের অপারেশনস ক্যান পিক আপ নাও। সেই জায়গাটা আসলে কাজে লাগানো যাচ্ছে কিনা, মংলা পোর্টের কথা আপনি বলছিলেন। না, কিন্তু এখন যেটা হচ্ছে যে এইখানে মানে রাতারাতি তো হবে না, এখানে আপনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে ধরেন পুরো বাংলাদেশে কানেক্টিভিটি করে দিলেন, সব কিছু করলেন, হ্যাঁ, কিন্তু পলিসি যদি ফ্রেন্ডলি না হয় ফর গেটিং এফডিআই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশের যে মানে অর্থনীতির যে যাত্রা, এটা কিন্তু রিটার্ন বাই লোকাল ইনভেস্টার্স। 90% আর লোকাল ইনভেস্টার্স, 10% আর ফরেনার্স, যেটা ভিয়েতনামের উল্টা, অলমোস্ট 80% ফরেনার্স, 20% লোকাল। তো এখানে যেটা আছে যে স্টেবিলিটি, তো আমরা কিন্তু ওয়েলথ ক্রিয়েশন পলিসিগুলো মানে আমাদের থ্রুতে ওয়েলথ ক্রিয়েশনটা হচ্ছে বাংলাদেশে, পাস থ্রু হচ্ছে না। তো এইগুলোর অ্যাডভান্টেজ মানে আমরা নিয়েছি, আমরা একটা পর্যায়ে গেছি, কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের ভ্যালু অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের এফডিআই কিন্তু লাগবে, হ্যাঁ, ওনাদের যে মার্কেট অ্যাক্সেস আছে ওটা কিন্তু আমাদের ওইভাবে নেই। তো আমাদের নিজেদেরও ধরেন আমরা যে এলডিসি গ্রাজুয়েশনের আগে যেভাবে ক্লাস ধরেন 8-এর স্টুডেন্ট ছিলাম, এখন আমরা ক্লাস 10-এ উঠেছি, এখন আমাদের সামনের দিকে ভাবতে লাগবে, হ্যাঁ, নতুন সিলেবাস, ওটা নিয়ে পড়াশোনা করতে লাগবে। তো এফডিআই যখন আসবে তখন কিন্তু আমরা ওই লেভেলে যাব। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সফার অফ টেকনোলজি অলসো অ্যান্ড অলসো মার্কেটিং স্কিলস। তো এগুলো অ্যাট্রাক্ট করার জন্য যে এনেবেলিং এনভায়রনমেন্ট লাগবে, এখানে এনবিআর কিন্তু একটা বড় একটা ভূমিকা রাখে। তারপরে গভর্নমেন্টের যে পলিসি, স্পেশালি বাংলাদেশ ব্যাংকের যে পলিসি যেগুলো থাকে, এগুলো একটা বড় একটা ভূমিকা রাখে। তো এগুলো যদি কন্ডিউসিভ না হয়, এই যে অটোমেশনের কথা বলছি আমরা আজকে, এনবিআর এর অটোমেশন আপনি কথা বললেন, কিন্তু এখানে গভর্নমেন্ট সার্ভিসেসও অটোমেশনের ব্যাপার আছে, প্রতিটা ক্ষেত্রেই আছে। আর আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আসছে, যেটা স্যারও একটু টাচ আপ করেছে, যে এনবিআর এর কাজ কিন্তু খালি ট্যাক্স নেওয়া না, সেবাটা দেওয়াও, হ্যাঁ, কাস্টমার সার্ভিস যেটা বলি। আপনি মানে কাস্টমার সার্ভিস যখন আপনি ধরেন একটা কল সেন্টারে ফোন করেন, ওরা কিন্তু জিজ্ঞেস করে, স্যার আপনাকে একটা সার্ভে দিব ছোটো, 1 থেকে 10 খুব স্যাটিসফাই 10 দিবেন, না হলে 1 দিবেন। এখন এনবিআর এর সার্ভিসটা নেওয়ার পরে আপনি যদি কাস্টমার সার্ভিস স্যাটিসফ্যাকশনে যদি আমি 1 দিই, তাহলে ওই অটোমেশন দরকার নেই, হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু আমার দেখতে লাগবে। জি, ডক্টর মাহবুব ইউসুফ, আগামী অর্থ বছরে আসলে অবকাঠামোর ক্ষেত্রে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মানে সরকারের প্রাধান্য কি হওয়া উচিত? না, অবশ্যই আপনারা দেখছেন যে আমাদের যে পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এই যে আপনি দেখেন পদ্মা সেতুর কথাই যেটা বলল, এইটার কিন্তু যে মিডিয়াম টার্ম, আমি বলবো হয়তো শর্ট টার্মে বেনিফিটটা পেতে তো সময় লাগবে, কিন্তু মিডিয়াম টার্ম এবং লং টার্ম বেনিফিট কিন্তু এনর্মাস, এটার কোনো। এবং আপনি দেখবেন যে এই যে পদ্মা সেতুকে ঘিরেই দেখবেন অনেক ধরনের ব্যবসা বাণিজ্য, সেই যে 21টা জেলা আছে, সেই জেলার মধ্যে কিন্তু অনেক কিছু অটোমেটিকই কিন্তু আপনি যে এই যে একটা সুযোগ করে দেওয়া হলো, অটোমেটিক কিন্তু সেখানে কিন্তু আপনি দেখবেন জিডিপির ঠিকই 1-1.5% আমাদের এখানে কিন্তু কন্ট্রিবিউশন আসবে। তারপরে উনি মেট্রো রেলের কথা বলেছেন, যে আসলে এইগুলো আপনি দেখবেন যে ঢাকা শহরের মানুষ, আমার মনে হয় যে মেট্রো রেলকে যেইভাবে ইউজ করতেছে এবং যেইভাবে বেনিফিটেড হচ্ছে,
এই ধরনের প্রকল্পের আসলে কোনো বিকল্প নাই। এটাকে আপনি ঠিক টাকা দিয়েও আপনি আসলে এটাকে মূল্যায়ন করতে পারবেন না, এটার বেনিফিটটা এরকম। তো যেই যে প্রজেক্টগুলো আমরা জানি যে 6টা লাইন হবে, এগুলো যদি করে ফেলা হয় তাহলে কিন্তু এই আমাদের প্লাস হচ্ছে যেই বাইপাস যেগুলো এক্সপ্রেসওয়ের কথা যেগুলো হচ্ছে, এই ধরনের প্রজেক্ট যদি নেওয়া হয় তাহলে এটি কিন্তু আমাদের অর্থনীতিতে, কারণ আমরা যে ডেভেলপিং কান্ট্রি হচ্ছি, তাহলে আমাদের ডেভেলপিং কান্ট্রির চেহারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লাগবে, ডেভেলপিং কান্ট্রির চেহারা কিন্তু আমাদের সার্ভিসে লাগবে, ডেভেলপিং কান্ট্রির চেহারা কিন্তু সিটিজেনের মধ্যে রিফ্লেকশন থাকতে হবে। মানে যেটাকে আমরা ব্যালেন্স ডেভেলপমেন্ট বলছি, যে ইনফ্রাস্ট্রাকচারের অবশ্যই, তবে আপনার কিছু কিছু জায়গায় যেমন যে আপনার রেভিনিউ বাজেট আর যে ডেভেলপমেন্ট বাজেট দুটোর মধ্যে সমন্বয় থাকতে হবে। ফর এক্সাম্পল মনে করেন আমাদের যে স্পেশালাইজড হসপিটাল হলো পিজিতে, যেটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে, এটা কিন্তু এখন ওইভাবে চালু হচ্ছে না। কেন হচ্ছে না? এটার জন্য যে জনবল দরকার, এটার জন্য যে সাপোর্ট দরকার, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, কিন্তু তার সাথে যে জনবল থেকে আরম্ভ করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা যদি আপনি প্যারালাল না করেন, আমরা অনেক ক্ষেত্রে আমরা শুনি অনেক জায়গায় যন্ত্রপাতি আনা হয়েছে অনেক হাসপাতালে, সেটা চালানোর লোক নেই বা ওই জায়গায় পড়ে আছে। এই দুটো কিন্তু প্যারালাল থাকতে হবে। আপনি ইকুইপমেন্ট আনেন, ইকুইপমেন্ট চালানোর জন্য যাতে লোকও থাকে, আপনি হোস্টেল নির্মাণ করেন, আবার হোস্টেল নির্মাণ করার জন্য যে জনবল সেটা যাতে থাকে, হসপিটাল করেন, হসপিটাল করার জন্য যে জনবল, দুইটা একটার সাথে। আপনি অ্যাম্বুলেন্স কিনলেন কিন্তু ড্রাইভারের রিক্রুটমেন্ট হলো না, অ্যাম্বুলেন্সটা কিন্তু পড়ে থাকলো। এই যে দুটোর যে সমন্বয় সেটি করা দরকার। আর আগামী বাজেটে অবশ্যই আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন, সেটা গুণগত মানটা, অর্থাৎ আমাদের যে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, অনেক সময় আমরা শুনি বা বিভিন্ন রিপোর্টে দেখি যেই ধরনের ভ্যালুয়েশন, অর্থাৎ যেই ধরনের কস্ট হয়, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে হয়তো বেশি হয়। এই যে ওভার ভ্যালুর যাতে না হয় সেই জায়গাগুলো কিন্তু এইটার যে খরচের ক্ষেত্রেও এক ধরনের অভিযোগ আছে যে অনেক প্রজেক্টই যেটির কালক্ষেপণ হয় সেটির খরচ কয়েক গুণ বেড়ে যায়। হ্যাঁ, একটা জায়গায় করতে হবে সময় মতো। এই যে আমরা যেটুকু জানি যে মেট্রো রেল যেটা চালু হলো, এটা নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু এটা চালু হয়েছে। আপনি দেখেন আমাদের এই যে কাঁচপুর ব্রিজ, তারপরে মেঘনা, তারপর গোমতী, 3টা ব্রিজ এটি নির্দিষ্ট সময়ের 9 মাস আগে শেষ হয়েছে এবং প্রায় 1000 কোটি টাকা সেখানে সাশ্রয় হয়েছে। তাহলে আপনি সময় মতো প্রকল্প শেষ করা এবং প্রকল্পের যখন এই যে মূল্য যেটা বা কস্ট যে ভ্যালুয়েশন করা হয়, সেটা কিন্তু টাইম স্পেসিফিক। এখন আপনি যদি এই টাইমটা অনেক বেশি লাগে, আপনার অর্থের অপচয় হয়, সেটার জনগণের ভোগান্তি হয়। এই জায়গাগুলো কিন্তু আমাদের প্যারালালি দেখতে হবে। যখন ডিপিপি তৈরি করা হয় তখন কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে যাতে করা হয়। আবার আরেকটা জিনিস যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মনে করেন অবকাঠামোগত উন্নয়নের বাজেটে আমরা দেখি যে মনে করেন এডিপি ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশনটা এই যে প্রথম 9 মাসে সেখানে দেখবেন যে 42% ইমপ্লিমেন্ট হচ্ছে, পরের 3 মাস গিয়ে সেটা কিন্তু 80% হচ্ছে। এখন এই যে আমরা প্রত্যেক আপনি যদি গত কয়েক বছরের বাজেট দেখেন, এটার ক্ষেত্রে বলা হয় যে শেষ দিকে অর্থগুলো ছাড় হয়, তবে এই জন্য তখন ফিগারটা বেড়ে যায়। কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে অনেকে যেমন প্রথম কিস্তি ছাড়ের ক্ষেত্রে এটা অনেকটা অটোমেটিক কিন্তু ছাড় হয়ে যায়। এখন কিন্তু ওরকম অর্থ ছাড়ের ক্ষেত্রে কিন্তু ওইরকম জটিলতা নাই। কিন্তু যেটা সমস্যা হয় অনেক সময় যেখানে ল্যান্ড অ্যাকুইজিশন থাকে যে সমস্ত প্রকল্পের সাথে, আর যখন যে কোনো প্রকিউরমেন্ট থাকে সেটা কিন্তু আপনাকে পিপিআর ফলো করতে হয়, ওইগুলো করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যায়। তো সেটা আগে থেকে যদি এক ধরনের প্রিপারেশান নিয়ে সেই জিনিসগুলো করা হয় তাহলে কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে অ্যাক্রস দ্য ইয়ার যাতে হয়, যে শেষের 3 মাসে গিয়ে যাতে ধরেন 80% বা 85% হয়। তারপরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম গত কয়েক বছরের বাজেটের ইমপ্লিমেন্টেশন কিন্তু 80-85%-এর বেশি হয় না। তার মানে বাজেট যেটি হচ্ছে সেই বাজেট পুরোপুরি আমরা খরচ করতে পারছি না। এখানে কিন্তু ক্যাপাসিটি বাড়ানোর কিন্তু একটা যে সক্ষমতা, আমাদের টাকা খরচ করার কিন্তু সক্ষমতাও লাগবে। সেই ক্ষেত্রে যেই ধরনের শামস ভাইয়ের সাথে আমরা একটু আলাপ করছিলাম যে রাইট পিপল শুড বি ইন দ্য রাইট প্লেস, যে যারা যে দক্ষ মানুষ, দক্ষ অফিসিয়াল, সেই জায়গাগুলো আসলে
মানে আপনি যখন উন্নয়নের কথা চিন্তা করেন, উন্নয়নকে আমরা এখন বলি মাল্টি ডাইমেনশনাল, এগুলো কিন্তু একটা বহুমাত্রিক দিক আছে। যদি কোনোভাবে একটি খারাপ হয়, এটা একটা চেইন ইফেক্ট আছে। তো সেই দিকগুলো বিবেচনা করেই করতে হবে। আরেকটা যেটা, এই যে আপনি যেহেতু ডেভেলপমেন্ট বাজেটের কথা বললেন, এগুলো আপনার করতে হলে খুব বেশি পরিমাণে সরকারের যে অর্থের উপর নির্ভর না করে আমাদের যে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স যেটি আছে, সেখানে কিন্তু পাইপলাইনে $45 বিলিয়ন উপরে আছে। সেই জায়গাগুলো যারা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, সেই টাকাগুলো বের করে নিয়ে আসা, কনসেশনাল লোন যেটা লং টার্ম, সেই জায়গাগুলোর উপর বেশি করতে হবে। আর একটা যেটা শামস ভাই বলেছেন এফডিআই এর কথা, এই এফডিআই যদি আপনাকে আনতে হয়, আপনার কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি লাগবে। যারা এখানে ইনভেস্ট করবে সে যাতে তার টাকাটা আবার ফেরত নিতে পারে, সেই ধরনের পরিবেশ যদি আপনি না ঠিক করতে পারেন, তাহলে কিন্তু সে অল্টারনেটিভ জায়গায় চলে যাবে। তো একটা আরেকটার সাথে কিন্তু অবশ্যই কানেক্টেড। শামস মাহমুদ, মানে আপনি বলছিলেন আসলে এফডিআই এর কথা, মানে ইজ অফ ডুইং বিজনেসে আসলে আমাদের অবস্থা কি, মানে আপনার মূল্যায়ন কি এখন? ইজ অফ ডুইং বিজনেস তো ধরেন আমরা বাংলাদেশে ব্যবসা করতে করতে অনেক কিছু মেনে নিয়েছি, হ্যাঁ। সেটা একজন বিদেশি বিনিয়োগকারী মানবে কিনা না, এখানে জিনিসটা মানে বা এই সাম্প্রতিক সময়ে ওয়ান স্টপ সার্ভিস অনেক কিছু শুনছি আমরা, বিডা থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, মানে সেইটা আসলে বাস্তবে কতখানি করছে। আমি এখানে কিন্তু একটা জিনিস হলো যে বিডা কিন্তু হ্যাজ টেকেন আ লট অফ স্টেপস, হ্যাঁ, ভালো ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু আনফরচুনেটলি যেটা বাংলাদেশে হয় যে এখানে অনেক মিনিস্ট্রি ওভারল্যাপিং করে। এখন কোন মিনিস্ট্রি এই কন্ট্রোলটা নিবে, ওখানেও কিন্তু যে অটোমেশনের অভাব। ওই ছাড়পত্র ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন করলাম, ওখানে কিছু ভুল ছিল, কিন্তু আমি কিন্তু জানছি না যে ওখানে ভুল ছিল দেখে প্রসেসিংটা হচ্ছে না, মানে আই নিড টু নো, হ্যাঁ। তখন কিন্তু আমার ঘুরে ওই অফিসে, মানে অনলাইন যেটা সাবমিট করলাম ওই অফিসে যেতে লাগবে, আমার গিয়ে জিজ্ঞেস করতে লাগবে যে ভাই আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, এটার কি অবস্থা। তখন ওনারা দেখে বলবে যে এখানে এই ভুলটা ছিল। সবচেয়ে বেশি জটিলতাটা আসলে কোন ক্ষেত্রে? এখানে অনেক কিছুতে হয়, যেমন আপনার এনভায়রনমেন্টাল ইয়েতে ওনাদের কিন্তু একটা যে সমস্যা যেটা সব জায়গায় আমরা লক্ষ্য করছি, যেটা স্যার বলেছে, ওটা হলো যে জনবলের অভাব, হ্যাঁ। ওখানে ঠিক করে যেমন ওনাদের ইঞ্জিনিয়ারই আছে ধরেন, মানে এই অডিটর অথবা যারা মানে ইন্সপেক্টর লেভেলে, হ্যাঁ, খুব কম সংখ্যক লোক আছে, ধরেন 25 অথবা 30, যেখানে এতগুলো ইন্ডাস্ট্রি সার্ভিস করতে আপনার মিনিমাম ধরেন 500 লোক লাগবে। তো এটা কিন্তু আনফর্চুনেট। এনবিআর কথা যদি বলেন, এনবিআরও কিন্তু দে সাফার ফ্রম শর্টেজ অফ পিপল। তো এইগুলা যদি যতক্ষণ ধরে আপনি ঠিক করে মানে ফুলফিল না করবেন, আপনি কিন্তু সার্ভিস দিতে পারবেন না। ডেজিগনেশন আছে, আছে, কিন্তু একটা লোক কতবার কাজ করবে। অ্যান্ড গভর্নমেন্টে কিন্তু একটা জিনিস যেটা আমরা ক্রিটিসাইজ করি সবসময়, ওটা হলো যে যেটা ওনাদের ওভারহল করতে লাগবে, ওটা হলো যে রিড্রেস সিস্টেম নেই। আমি যদি একটা ভুল করি প্রাইভেট সেক্টরে, কিন্তু আমার একটা মানে আমি যদি কোনো ভুল করে থাকি, এটার একটা পরিধান দিতে লাগে আমার কোথাও না কারোর কাছে, আমি একটা আনসারেবল সামওয়ান। গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আমরা এটা দেখি না। তো এটার যখন কোনো এফেক্ট থাকে না, মানে কোনো রিয়াকশন না, জবাবদিহিতা যদি না থাকে, তখন কিন্তু যেটা হয় যে এখানে কমপ্লেসেন্সি চলে আসে, আচ্ছা ওটা থাকুক। তারপরে এইখানে ধরেন আমার ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একটা অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল, হ্যাঁ, ইটস এ ফরেন ধরেন অনারি কনসুলদের। আমরা একটা সরকারের একটা ইয়েতে একটা অ্যামেন্ডমেন্টের জন্য সাবমিট করেছি, 3 বছর হয়ে গেছে, আজকে পর্যন্ত ওইটার অ্যামেন্ডমেন্ট আমি এখনো পাইনি। কি হচ্ছে, যখন আমি ফোন করছি যে ওটা কি অবস্থা, আমাকে বলছে যে ওরা হলে আপনাকে খবর দেবো আমরা। তারপরে অনেকদিন যখন হয়ে গেছে ফোন করছে, বলে আপনারা এতদিন খবর নেন নেই, ওটা খুঁজে পাচ্ছি না আমরা, আবার সাবমিট করেছে। এরকম 3 বার সাবমিট করা হয়েছে। এখন বিকজ এই অর্গানাইজেশনটা রিপ্রেজেন্টস ফরেন গভর্নমেন্টস, এখানে আমরা অন্যভাবে এটা করার পসিবল না, কারণ আমার তখন একটা কাগজে লিখে ওই সরকারকে পাঠাতে লাগবে যে এই টাকাটা লাগবে আমার। তো এই টাইপের জিনিস যখন হয়, তখন কিন্তু ইট ইজ ভেরি অ্যাবসার্ড একটা জিনিস, একটা সিচুয়েশন ডেভেলপ হয়। জি, বুঝতে পেরেছি। আসলে আমাদের হাতে আর সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ভেরিফাইড ইউটিউব ও ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।